স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। রাজধানীর 7 পয়েন্টে অবরোধের ডাক দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। রবিবার অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাবি উপাচার্যের অশোভন আচরণকে কেন্দ্র করে মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নীলক্ষেত এলাকা। 4 ঘণ্টা ঢাবি ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত হন সাংবাদিক সহ বেশ কয়েকজন। 7 কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষের ঘটনায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। 7 কলেজের চূড়ান্ত পরীক্ষাও স্থগিত করেছে কর্তৃপক্ষ। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজ ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঘটে যাওয়া পরিস্থিতি নিয়ে ঢাকা কলেজের শহীদ মিনারে সংবাদ সম্মেলন এবং গণজমায়েতের ঘোষণা দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে ঢাকা কলেজের সামনে থেকে সহকর্মী আরিফুল ইসলাম সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আরিফ, এর আগের ঘন্টায় আপনি জানিয়েছিলেন ঠিক 10:30টার দিকে একটা সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল শিক্ষার্থীদের। আসলে সেটি কতদূর এগোলো এবং সেই সাথে সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। নিশ্চয়ই আফরিন, যে বিষয়টি আপনি বললেন যে জানতে চাইলেন সংবাদ সম্মেলনের বিষয়টি, সেটা কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে যারা করবেন তাদের মধ্য থেকে একজন এসে আমাদেরকে একটি বার্তা দিয়েছেন, সেটা হচ্ছে যে এই সংবাদ সম্মেলনটা পেছানো হয়েছে, সেটা 11:30টার দিকে অনুষ্ঠিত হবে। সেই যে লিখিত বক্তব্য সংবাদ সম্মেলনে, সেই লিখিত বক্তব্য শেষ হওয়ার পরপরই তারা সংবাদ সম্মেলনের একটি অনুষ্ঠিত হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আর পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি যে এই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু যার যার জায়গা বা যার যার অবস্থান থেকে তারা কিন্তু এই ঢাকা কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়া শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে জমায়েত হচ্ছে। এই হয়তোবা তারা তাদের যে বক্তব্য, সেই লিখিত বক্তব্যে উঠে আসবে পরবর্তী কর্মসূচির বিষয়টি। যেহেতু তারা গতকাল রাতের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আজকে 7টি পয়েন্টে অবরোধ করে রাখার যে কর্মসূচি ছিল, সেটা আপাতত এখন কোথাও আসলে সেই অবরোধটি নেই। তো সেক্ষেত্রে সেই লিখিত বক্তব্যে আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছ থেকে যে লিখিত বক্তব্যে কি ধরনের তথ্য আসতে পারে। তারা যে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন যে একটি আলটিমেটাম দেওয়া হবে, সেটা দুপুর 2টা পর্যন্ত হতে পারে। সেই আলটিমেটামে থাকবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি আছেন তার পদত্যাগ এবং কি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপন করার যে বিষয়টি, সেই দুটি বিষয়ই কিন্তু আসলে চূড়ান্ত থাকবে। সেই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এখন আসলে দেখার অপেক্ষার বিষয় যে তারা আসলে পরবর্তী কর্মসূচি দিবেন কিনা বা অবরোধ কর্মসূচি দিবেন কিনা বা রাখবেন কিনা, সেই বিষয়টি আসলে দেখার অপেক্ষা। আর এক্ষেত্রে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে, সেটা হচ্ছে 12:30টায়। সেখান থেকে হয়তোবা একটি নির্দেশনা আসবে বা পরবর্তীতে আসলে কি হবে না হবে সেই বিষয়টি হয়তোবা নিশ্চিত করতে হবে। তো আফরিন, বলা যায় যে এই 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু বরাবরই যে দাবিটা নিয়ে আসছিল যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে চান না, তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়ে তাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের মূল্যায়নটা আগামীতে পাবে যারা আসবেন আর কি। তো এই ছিল এখান থেকে আফরিন সবশেষ। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকালে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জোনায়েদ এর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করা হয়। 1000 টাকার বন্ডে জামিন দেয়া হয় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা শামসুন নাহার পরিমণিকে। সকাল 10টায় পরিমণি আদালতে এসে আত্মসমর্পণ করেন। সোয়া 10টায় তার আইনজীবী ঢাকার জামিন আবেদন করেন। রবিবার একই আদালত পরিমণি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্য, এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আমি সত্যি আশা হারাতে চাই না, আমার একদম বিশ্বাস থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। আমি যে মামলাটা করেছিলাম তার ঠিক 2.5 বছর পরে উনি পাল্টা একটা মামলা করেন। এই মামলার জন্য আজকে এই যে আমাকে কালকে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, ওয়ারেন্ট হয় আমার নামে। এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো। আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন,
যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো। আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে বাড়ি ফিরছি। এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। ক্ষমতায় বসে সরকারি টাকা খরচ করে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। রাজনীতি করতে চাইলে ক্ষমতা ছেড়ে মাঠে এসে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, 16 বছরে হাসিনার সরকারের বিএনপির হাজার হাজার মানুষকে হত্যা ও গুম করেছে, লাখ লাখ নেতাকর্মীকে জেলে নিয়ে নির্যাতন করেছে। রবিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোকো মেমোরিয়াল ট্রাস্ট ইউকের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে টাকা নিয়ে ডিস্ট্রিবিউট করবেন, সংগঠক হবেন, খুবই ভালো কথা, কিন্তু কোনো অবস্থাতেই রাজনৈতিক দল করতে হলে সব কিছু ছেড়ে আসেন বিএনপির মতো অন্যান্য রাজনৈতিক দলের মতো মাঠে যান, কর্মসূচি দিন, জনগণকে সংগঠিত করুন, জনগণ যাকে ভালো মনে করবে তাকে কাছে নিবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আজ তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। এনামুর রহমান 10ম ও 11 জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 19 আসন থেকে নির্বাচিত হন। সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এনামুর রহমানের নামে ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার অনুসন্ধান চালাচ্ছে দুদক। ভ্যাটের প্রভাবে নতুন করে ব্যয়ের চাপ বেড়েছে সাধারণ মানুষের সংসারে। আবার রাজনৈতিক অনিশ্চয়তার মুখে ব্যবসা বাণিজ্যে চলছে মন্দা। তাতে অনেকেই আয়ের সাথে ব্যয় মেলাতে না পেরে ধার দেনায় চলছেন। আর বাণিজ্যের মন্দার প্রভাবে ঘাটতি দেখা দিয়েছে রাজস্ব আহরণে। অল্প সময়ে তা পূরণে অর্থবছরের মাঝেই ভ্যাটকে বেছে নিয়েছে সরকার, যার প্রভাবে ভোক্তার আয় এবং ক্রয় ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি কর্মসংস্থানও কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দিনমজুর জালাল মিয়া মাসে আয় করেন 15,000 টাকা, যেখানে মেয়ের পড়াশোনার জন্য খরচ প্রায় 2,000 টাকা। বাকি টাকায় চিকিৎসা, খাবার খরচ সহ অন্যান্য আনুষঙ্গিক ব্যয়গুলো মেলাতে হিমশিম খেতে হয়। এর মধ্যে নতুন করে ভ্যাট বৃদ্ধির প্রভাবে বেড়েছে খরচের চাপ। আয়ের সাথে ব্যয় মেলাতে না পেরে ধার করে জীবন চালাতে হচ্ছে। নগরে ফেরি করে জীবন চালানো শহীদ মিয়ার জীবনও কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক মাসে রাজনৈতিক অনিশ্চয়তার মুখে মন্দা ব্যবসা বাণিজ্য, যার প্রভাবে ফেরিওয়ালা শহীদ মিয়ারও আয় কমে গেছে। আমার মত করে যে 4 মাস ধরে কোনো আয় ব্যবসা নাই, অফিস বন্ধ থাকলে ইনকাম হইব। এমনিতে উচ্চ মূল্যস্ফীতি, তার উপর ভ্যাট বৃদ্ধির প্রভাব, নানামুখী অনিশ্চয়তার মুখে ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। আগে ধরেন আমরা 3,000 টাকা যে বাজারটা করতে খরচ হইতো সেটা এখন 4,000 টাকার মতো লাগে। কম খাইতে হয়, আবার ওই ইত্যাদি মাল এটি কম ব্যবহার করতে হয়। এনবিআর এর তথ্য অনুযায়ী নভেম্বর পর্যন্ত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 1,70,000 কোটি টাকা, যেখানে আহরণ 1,26,000 কোটি টাকা, যা আবার গত বছরের তুলনায় 4,000 কোটি টাকা কম। ব্যবসায়ীরা অভিযোগ করছেন, সংকটকালে সরকার ব্যয় না কমিয়ে রাজস্ব ঘাটতি মেটাতে ভ্যাট বাড়িয়েছে। এনবিআর এর মাধ্যমে চাপ সৃষ্টির জাতাকলে পৃষ্ঠ হচ্ছে সাধারণ মানুষ। এর ফলে উৎপাদন ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তারা। সরকারের ব্যয় সংকোচনের জায়গা কিন্তু আমরা কিন্তু ওইভাবে কোনো কিছু কিন্তু দেখছি না, এবং তাতে গিয়ে কি হচ্ছে, এনবিআর এর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এবং এনবিআর কি করতেছে, এনবিআর তাদের নেট না বাড়ায়া তারা কিন্তু চলে যাচ্ছে হলো শর্টকাট ওয়ে, কোথায় ধাম করে 10কে 15 করা যায়, কোথায় 20 করা যায়, এগুলি ডেফিনেটলি ইন্ডাস্ট্রিগুলিকে এফেক্ট করে। রাজস্ব বোর্ডের সাবেক এই সদস্য বলছেন, গত কয়েক মাসে নানা অস্থিরতায় রাজস্ব আদায়ের ঘাটতি তৈরি হয়েছে, যা দ্রুত পূরণে ভ্যাটের মতো বিষয়টি বেছে নিয়েছে রাজস্ব বোর্ড। আয়কর যদি বাড়ান তাহলে এটা রেজাল্ট আসতে আসতে অনেক সময় লাগে, কিন্তু ভ্যাট যদি আপনি বাড়ান তাহলে সাথে সাথে এই রেজাল্ট পাবেন, যার কারণে গভর্নমেন্ট সিলেক্ট করেছে আমার ধারণা ভ্যাট বাড়ানো। তবে রাজস্ব আহরণ বাড়াতে বিপুল অঙ্কের কর ফাঁকি ধরা, ধনীদের উপর কর বৃদ্ধি এবং নির্বাচিত কিছু পণ্যে ভ্যাট প্রয়োগ, যা কম আয়ের মানুষকে স্পর্শ করবে না, এমন পদক্ষেপ দরকার। মেহের মনি, ডিবিসি নিউজ,
ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় 16 বছর জেল খেটে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছে বরগুনার আলতাফ হোসেন। স্বজনদের কাছে পেয়ে আপ্লুত হলেও চিন্তিত অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে। একই মামলায় মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরেছেন ঝালকাঠির মোস্তফা কামাল। তার ফেরার আনন্দের বন্যা বইছে পরিবারে। তবে মামলা চালাতে গিয়ে নিঃস্ব হয়েছে পরিবারগুলো। দ্রুত মামলা নিষ্পত্তি সহ চাকরি ফেরত এবং ক্ষতিপূরণের দাবি তাদের। আলোচিত পিলখানা হত্যাকাণ্ড মামলা বরগুনার আলতাফ হোসেনের জীবন থেকে কেড়ে নিয়েছে 16টি বছর। এই সময়ে মা, বোন, শ্বশুর, শাশুড়ি সহ হারিয়েছেন পরিবারের 26 সদস্যকে। আলতাফ হোসেন জেলে যাওয়ার সময় মেয়ে আফিয়া হোসেন রিফার বয়স ছিল 4। আর ছেলে আকিব হোসেন রাফি তখন 2 বছরের। জেলে দেখা হলেও একবার বাবাকে ছুঁয়ে দেখার সুযোগ হয়নি 2 সন্তানের। সবার বাবা সবার কাছে আছে, সবার সাথে একটা সম্পর্ক আছে। তো আমরা ছিলাম সবার থেকে আলাদা। আমরা পারতাম না আমার বাবার সাথে চাইলেই দেখা করতে, চাইলেই কথা বলতে। স্বামীর অনুপস্থিতিতে 2 সন্তানকে নিয়ে মানবেতর জীবন কাটে স্ত্রী শিরিন সুলতানার। আর জীবনটা তছনছ হয়ে গেছে, এগুলো ভাষায় প্রকাশ করা যাবে না যে আমি ছেলে মেয়ে নিয়ে কিভাবে দিন যাপন করছি। জামিনে মুক্তি পেলেও আলতাফ হোসেনের সামনে এখন অনিশ্চিত জীবন। 16 বছর মামলা চালাতে গিয়ে পুরো পরিবার প্রায় নিঃস্ব। চাকরি ফেরতের পাশাপাশি ক্ষতিপূরণ চান তিনি। বাবার দেখাইলে না, তো এই যে কষ্ট না, এটা তো 16টা বছরই চেপে রাখছি। সকলে আমাদের একটা এই পরিবার কীভাবে বিডিআর কল্যাণ সংস্থা আছে, একটা বিডিআর পরিবার কল্যাণ সংস্থা, ওখান থেকে একটা দাবি সবার জন্যই আছে আমাদের, চাকরি ফিরে পাওয়া এবং ক্ষতিপূরণ দাবি করা। 1992 সালে তৎকালীন বিডিআরে সিপাহী পদে যোগ দেন ঝালকাঠির নলছিটি উপজেলার নাঙ্গুলি গ্রামের মোস্তফা কামাল। তার চাকরিতে পরিবারের সুদিন ফিরবে প্রত্যাশা ছিল পরিবারের, কিন্তু হয়েছে উল্টো। 2009 সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হন মোস্তফা কামাল। এরপর 16 বছরের বন্দি জীবন। মামলা চালাতে গিয়ে নিঃস্ব হয়েছে পরিবার। বসতবাড়ি বিক্রি করে আশ্রয় নিতে হয়েছে অন্যের বাড়িতে। জেলে থাকা অবস্থায় 2 মেয়ের বিয়ে হলেও অংশ নিতে পারেননি। অনেকে মারা গেছে, তাদের দেখতে পারে নাই এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা চাই যাতে সরকার তাদের যে কোনো একটা ব্যবস্থা করুক। জেলে জীবনের মূল্যবান 16টি বছর হারিয়ে গেলেও কি অপরাধে জেল খেটেছেন তা জানেন না মোস্তফা কামাল। আমাদের জীবনটা যে কিভাবে গেছে এই 17টা বছর, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। পিলখানায় ছিলাম, ঘটনা সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি এ সম্পর্কে আমি কিছুই জানি না। চাকরি ফেরত, ক্ষতিপূরণ ও দ্রুত মামলা নিষ্পত্তির দাবি তার। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। স্বল্পকালীন সরিষা চাষে কৃষকদের বেশি লাভের কথা বিবেচনায় বাড়ি সরিষা 20 নামে সরিষার একটি উন্নত জাত আবিষ্কার করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী। তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে এই গবেষণা পরিচালিত হয়েছে। সেচ পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করে এই জাতের সরিষা চাষে উৎপাদন বাড়বে প্রায় দ্বিগুণ। বাংলাদেশের আবহাওয়ায় রবি মৌসুম সরিষা চাষের উপযুক্ত সময়। তবে সেচ সুবিধা সম্পন্ন এলাকায় এ সময় কৃষকরা বেশি আগ্রহী হন ধান চাষে। তাই কম সময়ে বেশি সরিষা ফলনের আশা জাগিয়েছে বাড়ি সরিষা 20। আগাম জাতের আমন ধান কাটার পর বোরোর আবাদের আগে স্বল্পমেয়াদী এই সরিষা চাষের উপযুক্ত সময়। এই জাতে সরিষা পরিপক্ব হতে সময় লাগে 80 থেকে 85 দিন। বাড়ি 14 সরিষার তুলনায় বাড়ি 20 জাতে সারের ব্যবহার কিছুটা বেশি লাগলেও ফলন হয় প্রায় দ্বিগুণ। বাড়ির সরিষা 14 উৎপাদন ছিল প্রায় 1.5 টন। সেখানে যে পরিমাণ সার প্রয়োজন ছিল তার চেয়ে এখানে সারের পরিমাণও বৃদ্ধি করতে হবে এবং টোটাল উৎপাদন কিন্তু বৃদ্ধি পাবে। আমাদের যদি কৃষক ভাইরা বাড়ি সরিষা 20 করে তাহলে কিন্তু তারা ফলন পাবে 2 টনের বেশি। মাটি প্রস্তুতকালে ইউরিয়া, টিএসপি ও এমপি সারের পাশাপাশি বোরন সার ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে। বোরনের অভাবটা যদি একদম মারাত্মক পর্যায়ে যায় সেক্ষেত্রে আপনার গাছ হবে, বাট আপনার ফুল, ফল এবং বীজ কোনোটাই হবে না। নতুন আবিষ্কৃত এই জাতের সরিষার চাষে অধিক লাভের সম্ভাবনার কথা বলছেন ঊর্ধ্বতন এই গবেষক। এই ভ্যারাইটি যেহেতু একটু নতুন আবিষ্কার হয়েছে, যার কারণে এটা জাতের বিশুদ্ধতাও এখন বজায় আছে। এগুলা কারণে চাষিরা এই ভ্যারাইটিটা তারা মোটামুটি ভালোভাবে গ্রহণ করেছে এবং
আরও চাষ করলে তারা লাভবান হবে। এ জাতের শুকনো বীজ ৮ থেকে ২০% আর্দ্রতায় যে কোনো পরিষ্কার শুকনো পাত্রে ঘরের শীতল স্থানে রেখে ২ থেকে ৩ বছরের জন্য সংরক্ষণ করা যায়। ডিবিসি নিউজ ডেস্ক। মাঘ মাসে দেশজুড়ে চিরচেনা শীতের রূপ দেখা না গেলেও ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার প্রভাব পড়েছে প্রত্যন্ত এলাকার জনজীবনে। আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। জেলায় কুয়াশা মুক্ত আকাশে সকালে সূর্যের দেখা মিললেও মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.১ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় নাকাল জেলার মানুষ দুর্ঘটনা এড়াতে রাত থেকে ভোর পর্যন্ত মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা কমলেও হিমেল হাওয়ায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। ঠাকুরগাঁওয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.৭ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গাতেও শীতের দাপট কমে এসেছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.২ ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে জনজীবন শ্রমজীবী মানুষের কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে এবং সেই সাথে ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক এবং শিশুরা। এই ঠান্ডায় মানুষ কেউ বেড়াচ্ছে না, আমাদের ভাড়া হচ্ছে না, আমরা খুব বিপদে রয়েছি। রোদ দুটিয়েছে, তারপর বাতাসের কারণে অতিরিক্ত ঠান্ডা, খোলামেলা ভ্যান তো মানুষজন খুব একটা ওঠে না। আখের রস দিয়ে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চাঁপাইনবাবগঞ্জের কারিগররা। তবে আখের জমিতে আর কোনো ফসল উৎপাদন তেমন না হওয়ায় এই চাষে আগ্রহ হারাচ্ছে চাষিরা। এর ফলে জেলায় আখের উৎপাদন কমে এসেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বেশি আখ চাষ হয় শিবগঞ্জ উপজেলায়। সেখানে বিভিন্ন স্থানে শুরু হয়েছে আখের গুড় তৈরির মৌসুম। মাঠে মাঠে আখ মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। জমি থেকে আখ সংগ্রহ করে মেশিনের মাধ্যমে রস বের করা হয়, তারপর তৈরি করা হয় আখের গুড়। আখের গুড় তৈরিতে এলাকার অনেকের কর্মসংস্থান হয়েছে বলছেন চাষিরা। লেখাপড়ার পাশাপাশি কিছু কিছু ছেলে এটার সাথে সময় দেয়, আয় রোজগার হয়। ডামে রস করছি, ডামে রস করে আপনার নেট দিয়ে ছাঁকি, গাদ ধরি, মাটি গাদ হয়, তারপরে তো গুড় হয়। 1,500 টাকা খরচা হয়, তারপরে মানে আমরা লাভবান, মানে এমনি টিরে আমরা লাভবান হই। গুড়ের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। কোনোদিনই দেখিনি, এটার অনুভূতি মানে বলা যাবে না, যেহেতু আমি ফার্স্ট টাইম এটা, আর অনেক মজার। মাঠের হাজার হাজার বিঘা মাঠ এখানে উৎপন্ন করা হয়। এই গুড়টা খরার সময় আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস। আখ চাষে তুলনামূলক সময় লাগে বেশি, তাই আগ্রহ হারিয়ে ফেলছে এলাকার চাষিরা। তবে কৃষকদের সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে বলছে কৃষি বিভাগ। আমরা বিভিন্ন উন্নত জাত সম্বন্ধে কৃষকদের আমরা তথ্য দিয়ে থাকি এবং এর পাশাপাশি তাদের চাষাবাদ বা সম্প্রসারণ কাজে যে কোনো সহায়তা আমাদের উপজেলা কৃষি অফিসে গেলেই তারা পাবে। জেলায় এবার ৬,৪০০ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ৩,৪০০ হেক্টরে। ডিবিসি নিউজ ডেস্ক। কুড়িগ্রামের রাজারহাট সড়কের দুই পাশে কিংবা পতিত জমিতে চাষ হচ্ছে না নানা জাতের ঘাস। এর মধ্যে নেপিয়ার, জারা ও জার্মান জাতও বেশি। এই ঘাস চাষ করে গোখাদ্যের চাহিদা মেটাচ্ছেন খামারিরা, ফলে কমেছে খামারের খরচ। ঘাস চাষ এবং কাটিং প্রসেসিং নিয়ে খামারিদের প্রশিক্ষণ দিতে যাচ্ছে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়। উত্তরের জেলা কুড়িগ্রামের কাঁচা, আধা পাকা ও পাকা সড়কের দুপাশে এবং পতিত জমিতে চাষ হচ্ছে ঘাস। রাজারহাট উপজেলার ৫৫ কিলোমিটার গ্রামীণ সড়ক এবং পতিত প্রায় ২৫৫ একর জমিতে চাষ হচ্ছে নেপিয়ার, জারা ও জার্মান জাতের ঘাস, যা দিয়ে গোখাদ্যের চাহিদা মেটাচ্ছেন খামারিরা। ফলে জনপ্রিয় হয়ে উঠছে ঘাস চাষ। ফিড এবং ভুসির মধ্যে খুব দাম, ওইসব কিনে গরুকে পারলে কোনো লাভ হবে না, অত লস হচ্ছে, তাই আমি ঘাস উঠে লাগাইছি। ঘাসটা করলে আমাদের সুবিধা হয়, কম টাকার মধ্যে ঘাসটা পাই আমরা। প্রায় 100% জমিতে ঘাস চাষ করছি, গরু লালন পালন করতেছি, এতে আমি বেশ উপকৃত হচ্ছি। আমরা রাস্তার ধারে ঘাস গাছছি, এই ঘাস নিয়ে যা খাই এবং দুধ উৎপাদন হয়। ব্যয় কমাতে খামারিদের ঘাস চাষের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি শেখানো হচ্ছে কাটিং প্রসেস। সরকারের যে বিভিন্ন সময় যে নির্দেশনাগুলো আসে সেই অনুযায়ী আমরা তাদেরকে সহায়তা প্রদান করে থাকি। আমরা তারা যদি ঘাস চাষ করতে চায় আমাদের অফিস থেকে বিনামূল্যে ঘাসের কাটিং সরবরাহ করেও থাকি। অন্যান্য উপজেলার খামারিরা দেখেও উদ্বুদ্ধ হবে। রাজারহাটে প্রায় ১,০৭৬টি গরুর খামারে রয়েছে লক্ষাধিক গরু।
টিভিসি নিউজ ডেস্ক। প্রবাসী থেকেও নিজ দেশের প্রতি ফুটবলার হামজা চৌধুরীর ভালোবাসায় মুগ্ধ স্বয়ং তার বাবা মা। কে জানতো ছোটবেলার প্রচণ্ড দুষ্টু ছেলেটাই একদিন বাবা মার মুখ উজ্জ্বল করবে। নিছক শখের বশে ফুটবলে আসা সেই ছেলেটাই ইউরোপের অভিজ্ঞতা নিয়ে এবার খেলবে বাংলাদেশের হয়ে। ডিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন হামজা চৌধুরীর বাবা। টেলিভিশনের পর্দায় যে ছবিটা তা দেখে কি খুব অচেনা লাগছে, নাকি মিল খুঁজে পাচ্ছেন না কারো সাথে? ঠিকই ধরেছেন, এটাই হামজা চৌধুরী। সময় গেছে, বয়স বেড়েছে। ইংল্যান্ডের লেস্টারশায়ারের সেই ছোট্ট হামজা এখন ফুটবল বিশ্বের পরিচিত মুখ। আমরা ওই সময় সে ফুটবলার হবে বলে আমরা দেই নাই, আমরা দিয়েছি যে সে ভালোবাসে লেস্টার, যেহেতু কাছে লেস্টার চুজ করছি। ওই এরপর থেকে 7 বছর থেকে সে লেস্টার একাডেমিতে ছিল আর কি। ওইখানে থাকা অবস্থায় তাকে আপনার বিভিন্ন ক্লাব স্কাউটরা গেছে, তাকে দেখছে, যেমন নটিংহাম ফরেস্ট থেকে গেছে, লেস্টার থেকে গেছে, ডার্বি থেকে গেছে। 4 ভাই বোনের পরিবারে দুষ্টুমিতে সবচেয়ে পারদর্শী ছিল হামজা। তবে খেলাধুলার প্রতি ছিল তার অদম্য নেশা, যা তাকে আজ পরিণত করেছে এক সফল ফুটবলারে। সে খুবই এনার্জেটিক ছিল, দুষ্টামি করতো। তাকে আমরা 5 বছর বয়সে নিয়ে একটা লোকাল ফুটবল ক্লাবে দিই। আমি আমার ওয়াইফ তাকে বলি নাই যে বাংলাদেশের জন্য খেলো বা খেলতে। আমি শুধু মানুষের ভালোবাসা, মানুষের যে কমেন্ট, এগুলো তাকে শুধু পরে পরে শোনাইতাম আর কি। সেগুলো সে উৎসাহ পাইছে। সে দেশের মানুষকে ভালোবাসে আর দেশটাকে সে খুব ভালোবাসে। ইংল্যান্ডের লেস্টারশায়ারের স্ত্রী আর 3 সন্তানের সাথেই থাকেন হামজা, যদিও বেশিরভাগ সময়ই কাটে ক্লাব টেন্টে। ছুটি পেলেই হামজা ছুটে যান লন্ডনে মা বাবা আর ভাই বোনের কাছে। হামজার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উপরে নির্ভর করে। আমি তো আমার বাচ্চা কাচ্চা সবাইকে ফ্যামিলি নিয়ে প্রতি বছর বাংলাদেশে যাইতাম। সে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আমার এলাকার মানুষজন, ওইখানেও তার অনেক ফ্রেন্ড বন্ধু আছে, তো সে খুব ভালোবাসে। সে খুব দেশের প্রতি তার খুব একটা টান, তার দেশকে, সে মানুষকে ভালোবাসে। ইপিএল এর লেস্টার সিটি আর ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা এই ফুটবলার এখন লাল সবুজের। 25 মার্চ এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সেই ম্যাচে হামজাকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় বাংলার অগণিত হামজা প্রেমী। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদেই ছিল এখনকার মতো। সঙ্গেই থাকুন ডিবিসি নিউজ।